এই যে এই যে বাগান পাথর হয়ে যাচ্ছে, গাছ ফুল সব পাথর। কেউ রক্ষা করো মহারাজ, কেউ শোনো। আবার কিছু ঘটেছে, লকেটটা গরম হয়ে উঠছে। বিপদ গাছে। কাল রাতে বাগানে কি ঘটেছে কেউ কি স্পষ্ট করে বলতে পারবে? আমি সকালে ঘুম থেকে উঠে শুনলাম রাজপ্রাসাদের বাগানের প্রায় 1/4 নাকি পাথর হয়ে গেছে। গাছ ফুল লতা এমনকি মাটিও নাকি পাথর। এইটা কোনো মানুষের কাজ হতে পারে না। কেউ কি এর ব্যাখ্যা দিতে পারবে? মহারাজ, আমি নিজের চোখে দেখেছি একটা আস্ত গোলাপ গাছ পাথর হয়ে দাঁড়িয়ে আছে। পাতাগুলো আগের মতোই আছে, কিন্তু শক্ত, ধূসর, একদম পাথর। এ নিশ্চয়ই অলৌকিক কোনো অভিশাপ। হ্যাঁ মহারাজ, আমরা জ্যোতিষীর সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন এ নাকি কালো ছায়ার কাজ। কোনো অশুভ শক্তি রাজপ্রাসাদে ঢুকে পড়েছে, আর এই শক্তি ধীরে ধীরে পুরো রাজ্যকে পাথর করে দেবে। সভায় গুঞ্জন ওঠে। সবাই ভয় পেয়ে একে অপরের দিকে তাকাচ্ছে। ঠিক তখনই মন্ত্রী প্রবেশ করেন। তার মুখে কৃত্রিম উদ্বেগের ছাপ, কিন্তু চোখে চাপা তৃপ্তির হাসি। মহারাজ, আমি আগেই বলেছিলাম রাজ্যে এখনো অশুভ ছায়া রয়ে গেছে। কিছুদিন আগেই তো আমরা দুর্ভিক্ষ কাটিয়ে উঠেছি, কিন্তু ওই অশুভ শক্তির মূল উৎস এখনো এই প্রাসাদেই আছে। জ্যোতিষী যা বলেছেন আমি তার সঙ্গে একমত। যতদিন সেই উৎস এখানে থাকবে ততদিন এরকম বিপদ আসতেই থাকবে। বাগান তো শুরু মাত্র, এরপর প্রাসাদ, তারপর গোটা রাজ্য পাথর হয়ে যাবে। মন্ত্রী কথাটা এমনভাবে বললেন যে সবার দৃষ্টি ধীরে ধীরে রাজকুমারী মেঘলার দিকে চলে গেল। মেঘলা এক কোণায় চুপচাপ দাঁড়িয়ে সব শুনছিলেন। কয়েকজন সভাসদ ফিসফিস করে তার দিকে ইঙ্গিত করল। মন্ত্রী আবার সেই পুরনো খেলা খেলছে, সবাইকে আমার বিরুদ্ধে লাগাচ্ছে। কিন্তু এবার আমি চুপ থাকব না। পিতাশ্রী, আমি এই রহস্যের তদন্ত করতে চাই। অভিশাপ, অশুভ শক্তি এসব বলতে আমি কিছু বুঝি না। গাছ পাথর হওয়া মানেই বিষ অথবা রাসায়নিক কিছুর প্রয়োগ, আর সেটা করেছে মানুষ, কোনো ভূতপ্রেত নয়। আমাকে অনুমতি দিন, আমি নিজে গিয়ে বাগান পরীক্ষা করব, রাতে পাহারা দেব, আর সত্যিটা বের করব। মেঘলা, তুমি নিশ্চিত তো এটা কোনো অলৌকিক ঘটনা নয়? জ্যোতিষী যা বলছেন, সবাই যা বলছে, তাতে তো মনে হয় কোনো শক্তির খেলা। তুমি একা গিয়ে বিপদ ডেকে আনবে না তো? পিতাশ্রী, জ্যোতিষী যা বলেছেন তার পেছনে সত্যিটা কি সেটাই তো জানা দরকার। আমাকে সুযোগ দিন, আমি প্রতিজ্ঞা করছি আমি সত্যি উদ্ঘাটন করেই ফিরব। মহারাজ, মেঘলা ঠিকই বলছে। ওর বুদ্ধি আর সাহস আমরা আগেও দেখেছি। ওকে একবার সুযোগ দেওয়া হোক। ঠিক আছে মেঘলা, তুমি তদন্ত করো, তবে একা যেও না। চম্পা আর 2 জন প্রহরী তোমার সঙ্গে থাকবে। আর সাবধান থেকো, যদি মনে হয় বিপদ খুব বেশি তাহলে পিছিয়ে এসো। প্রাণের চেয়ে বড় কিছু নয়। যাও, দেখো গিয়ে রাজকুমারী, কিন্তু এবার যে ফাঁদ পেতেছি তা থেকে বেরোতে পারবে না। এই বাগানের রহস্যই হবে তোমার শেষ অভিযান। মেঘলা মন্ত্রীর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। তার লকেটটা আবার গরম হয়ে ওঠে। সে বুঝতে পারে বিপদ সত্যিই কাছাকাছি। রাজকুমারী, এটা সত্যিই ভয়ঙ্কর। গাছটা কাল রাত পর্যন্ত সবুজ ছিল, আর আজ সকালে দেখি একদম পাথর। এটা কি করে সম্ভব? এটা বাইরে থেকে পাথর, কিন্তু ভেতরে একটু অন্যরকম। দেখ, পাথরটা ঠান্ডা নয়, বরং সামান্য গরম। আর পাথর হওয়াটা শুরু হয়েছে গাছের গোড়া থেকে, ওপরে নয়। ওপরের দিকে কিছু পাতা এখনো নরম আছে, পুরোপুরি পাথর হয়নি। এটা নিশ্চয়ই কোনো বিষ বা রাসায়নিক পদার্থের কাজ। বিষ? কিন্তু কে দেবে এই বিষ? আর এমন বিষ কোথায় পাওয়া যায়? সেটাই তো বের করতে হবে। এই বিষ খুব শক্তিশালী, যা গাছের রস শুষে নিয়ে তাকে পাথর বানিয়ে দিচ্ছে। মাটি পরীক্ষা করলে হয়তো কিছু জানা যাবে। মেঘলা একটা ছোট বাক্স বের করে কিছু মাটির নমুনা সংগ্রহ করে। তখনই সে দেখতে পায় পাথর গাছের ডালে একটা অদ্ভুত চিহ্ন, যেন কালো আঙুলের দাগ। এই দাগ, এটা মানুষের হাতের দাগ। কেউ ইচ্ছে করে এই বিষ ছড়িয়েছে, আর দাগটা এখনো তাজা, মানে গত রাতেই কেউ এখানে এসেছিল।
ঠিক তখনই একটা দাঁড় কাকুরে এসে পাথর গাছের ডালে বসে। কাকটা সাধু ঠাকুরের সেই চেনা কাক। মেঘলা চমকে ওঠে। এই তো তুই এখানে, সাধু ঠাকুরের কাক। তুই ঠিক সময়েই আসিস। বল, কি খবর নিয়ে এসেছিস? কাকটা ডানা ঝাপটায়। তার ঠোঁটে ধরা ছোট্ট একটা কাগজ যেন কোনো গোপন বার্তা নিয়ে এসেছে। মেঘলা তাড়াতাড়ি কাগজটা খুলে পড়ে। লেখা আছে, রাজকুমারী, বিপদ নতুন পুরনো। যে বিষ ছড়াচ্ছে তা আসছে রাজপ্রাসাদের ভেতর থেকেই। যে লোকটা ছায়ামূর্তি সেজে বাগানে আসে সে মন্ত্রীর লোক। তার বাড়িতে খোঁজ নিলেই পাবে আসল সত্যি। আর দেরি করো না, আজ রাতে আবার বাগানে আসবে সেই ছায়ামূর্তি, সাধু ঠাকুর। সাধু ঠাকুর? সেই বনের সাধু? উনি আবার খবর পাঠিয়েছেন? তাহলে মন্ত্রী সত্যিই এর পেছনে আছে। হ্যাঁ চম্পা, মন্ত্রী আবার সেই পুরনো ষড়যন্ত্র শুরু করেছে, কিন্তু এবার আমরা আগে থেকেই প্রস্তুত থাকব। সাধু ঠাকুর বলেছেন আজ রাতেই আবার সেই ছায়ামূর্তি আসবে, তাহলে আমরা আজ রাতেই ফাঁদ বাঁধব। মেঘলা কাকটার দিকে তাকিয়ে মৃদু হাসে। সাধু ঠাকুরকে আমার প্রণাম জানিয়ে দিস আর বলিস রাজকুমারী এবার ভুল করবে না। কাকটা ডানা ঝাপটিয়ে উড়ে যায়। মেঘলা চম্পার দিকে ফিরে ফিসফিস করে পরিকল্পনা বলতে থাকে। রাজকুমারী, আপনি কি নিশ্চিত মন্ত্রী নিজে আসবে নাকি তার কোনো লোক পাঠাবে? সাধু ঠাকুরের কথা মিথ্যে হয় না চম্পা, আর আমার লকেটটাও বলছে বিপদ কাছে। তুই চিন্তা করিস না, তুই শুধু আমার ইশারায় প্রহরীদের ডেকে আনবি, তার আগে কিছু করিস না। কিছুক্ষণ নীরবতা, শুধু ঝিঝি পোকার ডাক আর দূরে পেঁচার আওয়াজ। হঠাৎ বাগানের বাইরে থেকে মৃদু পায়ের শব্দ ভেসে আসে। ওই যে, শুনতে পাচ্ছেন? কেউ আসছে। চুপ, দেখি, সামনে আসতে দাও। আজ রাতে এই বাগানের বাকি অংশ পাথর করে দেব। কাল সকালে সবাই দেখবে পুরো বাগান ধ্বংস। তারপর সভায় গিয়ে বলবো এটা রাজকুমারীর জন্যই হচ্ছে। রাজা বাধ্য হবেন ওকে আবার বনবাসে পাঠাতে। আর তখন রাজ্যের আসল ক্ষমতা আমার হাতে। দুজনেই সতর্ক হয়ে ওঠে। ছায়ামূর্তি বোতলটা খোলে। সবুজ ধোঁয়া ধীরে ধীরে বেরিয়ে আসতে থাকে। ধোঁয়াটা গাছের দিকে এগোতে থাকে। ঠিক তখনই মেঘলা লুকানো জায়গা থেকে বেরিয়ে আসে। থামুন, ওই বোতলটা মাটিতে রাখুন, আর এক পাও এগোবেন না। আজকের রাত আপনার শেষ রাত। ছায়ামূর্তি চমকে ওঠে। হাত থেকে বোতলটা প্রায় পড়ে যায়। সে তাড়াতাড়ি সামলে নেয়। কে ওখানে? রাজকুমারী, তুমি এখানে কি করে? আমি এখানে কি করে সেটা পরে বলছি। আগে বলুন তো, আপনার হাতে ওই বোতলটা কি, আর কেনই বা গাছপালা পাথর করছেন? আমি তো বাগান রক্ষা করতে এসেছি। তুমি আমাকে সন্দেহ করছো? আমি এই রাজ্যের মন্ত্রী। আমি কি কখনো অন্যায় করতে পারি? তুমি ভুল বুঝছো রাজকুমারী। আমি তো একটা প্রতিষেধক নিয়ে এসেছিলাম পাথর সারানোর জন্য। প্রতিষেধক? সবুজ ধোঁয়ার প্রতিষেধক? মন্ত্রী, আপনার অভিনয় খুব ভালো, কিন্তু সত্যিটা আপনার চোখেই লেখা আছে, আর আমার কাছে প্রমাণ আছে। মেঘলা তার পকেট থেকে সেই কাগজটা বের করে। এই চিরকুটটা চেনেন? সাধু ঠাকুরের কাক এটা এনেছে। তাতে পরিষ্কার লেখা আছে যে ছায়ামূর্তি বাগানে আসে সে মন্ত্রীর লোক। এখন বলুন তো, এই ছায়ামূর্তিটা কে? তুমি সব জেনে গেছো। সাধু ঠাকুর, সেই বুড়ো এখনো বেঁচে আছে। কিন্তু তবুও তুমি আমার কিছু করতে পারবে না রাজকুমারী। আমার কাছে কালো জাদু আছে। মন্ত্রী বোতল থেকে সবুজ ধোঁয়া ছড়াতে শুরু করে। ধোঁয়াটা ধীরে ধীরে মেঘলার থেকে এগিয়ে আসে। আপনার কালো জাদুর শক্তি আছে, কিন্তু আমার কাছেও মায়ের আশীর্বাদ আছে। এই লকেট সত্য আর পবিত্রতার প্রতীক। এর সামনে আপনার সব জাদু টিকবে না। মেঘলা লকেটটা সামনে ধরে। সঙ্গে সঙ্গে লকেট থেকে তীব্র নীল আলো বিস্ফোরিত হয়। আলো আর সবুজ ধোঁয়া মুখোমুখি হয়। কিছুক্ষণ লড়াইয়ের পর সবুজ ধোঁয়া দুর্বল হয়ে পিছিয়ে যায়। মন্ত্রী আতঙ্কে চিৎকার করে ওঠে। না, আমার জাদু অকেজো হয়ে যাচ্ছে। থামো। ঠিক তখনই চম্পা প্রহরীদের নিয়ে ছুটে আসে। প্রহরীরা মন্ত্রীকে ঘিরে ফেলে। রাজকুমারী, আমরা এসে গেছি। প্রহরীরা, ধরো ওকে। প্রহরীরা মন্ত্রীকে ধরে ফেলে। মন্ত্রী ছটফট করতে থাকে, কিন্তু পার পায় না।
তার হাত থেকে বোতলটা মাটিতে পড়ে ভেঙে যায়। সবুজ ধোঁয়া সম্পূর্ণ মিলিয়ে যায়। মন্ত্রীর মুখোশ খুলে ফেলো, সবাই দেখুক কে এই ছায়ামূর্তি। একজন প্রহরী এগিয়ে মন্ত্রীর মুখের কালো কাপড় টেনে সরিয়ে দেয়। সবাই দেখে সত্যিই মন্ত্রী। মন্ত্রী, এই যে সত্যিই মন্ত্রী। মহারাজকে খবর দাও এখনই। মন্ত্রী, আবার তুমি? কিছুদিন আগেই তো ক্ষমা পেয়েছিলে, প্রতিজ্ঞা করেছিলে আর কোনোদিন অন্যায় করবে না। আর এখন তুমি পুরো বাগান পাথর করার ষড়যন্ত্র করছিলে। শুধু তাই নয়, তুমি আমার মেয়ের ওপর দোষ চাপাতে চেয়েছিলে। কেন কেন এত ঘৃণা তোমার? আমি স্বীকার করছি মহারাজ, সবই আমার ষড়যন্ত্র। আমি ক্ষমতা চেয়েছিলাম, শুধু ক্ষমতা। রাজকুমারী যতদিন বেঁচে আছে ততদিন আমি সেই ক্ষমতা পাবো না। তাই প্রথমে বনবাসের ষড়যন্ত্র, তারপরেই পাথরের জাদু, সবই আমার করা। আমি কালো জাদুর আশ্রয় নিয়েছিলাম, বিষ তৈরি করেছিলাম, কিন্তু রাজকুমারীর বুদ্ধি আর সাহসের কাছে আমি হার মেনেছি। মন্ত্রী মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে। আমাকে ক্ষমা করে দাও মহারাজ, আমি অন্ধ ছিলাম, ক্ষমতার লোভে অন্ধ। ক্ষমা? তুমি ক্ষমা চাও? যে মানুষ 2 বার আমার মেয়ের ক্ষতি করার চেষ্টা করলো তাকে ক্ষমা? না মন্ত্রী, এবার আর ক্ষমা নয়, এবার উপযুক্ত শাস্তি হবে। রাজা সভাসদদের দিকে তাকিয়ে ঘোষণা করেন, আজ থেকে এই ব্যক্তি আর এই রাজ্যের মন্ত্রী নয়, এর সব উপাধি কেড়ে নেওয়া হলো। প্রহরীরা, একে রাজ্যের বাইরে নির্বাসনে পাঠিয়ে দাও, আর যেন কখনোই রাজ্যের মাটিতে পা রাখতে না পারে। যদি কখনো ফিরে আসে তাহলে সরাসরি মৃত্যুদণ্ড। প্রহরীরা মন্ত্রীকে ধরে টানতে টানতে সভা থেকে বের করে নিয়ে যায়। সভাসদরা করতালি দেয়। মেঘলা, মা, তুমি আবারও প্রমাণ করলে সত্য আর সাহসের কাছে কোনো ষড়যন্ত্রই টিকে না। আমি গর্বিত তোমাকে নিয়ে। তুমি শুধুই রাজ্যের রাজকুমারী নও, তুমি এই রাজ্যের রক্ষক। বলো, তুমি কি চাও? কি পুরস্কার চাও? পিতাশ্রী, আমি কোনো পুরস্কার চাই না। আমি শুধু চাই যেন এই রাজ্যে আর কোনো দিন অন্যায় না হয়, কোনো নির্দোষের যেন কষ্ট না হয়। আর হ্যাঁ, আমার পাশে চম্পা না থাকলে আমি কিছুই করতে পারতাম না। ওর সাহসেরও পুরস্কার প্রাপ্য। ঠিক আছে, চম্পাকে আজ থেকে রাজপ্রাসাদের বিশেষ দাসী পদে উন্নীত করা হলো। আর তুমি তো জানোই, তুমি যে আমার সবচেয়ে বড় গর্ব। দেখো দেখো, পাথর গলে যাচ্ছে, আবার বাগান সবুজ হচ্ছে। রাজকুমারী মেঘলার জয় হোক। উনি সত্যিই আমাদের রক্ষক, বারবার বিপদ থেকে বাঁচাচ্ছেন। রাজকুমারী দীর্ঘজীবী হন। মেঘলা প্রাসাদের বারান্দায় একা দাঁড়িয়ে নিচে প্রজাদের দেখছে। তার গলায় লকেটটা ঝলমল করছে। কাঁধে এসে বসেছে সেই দাঁড়কাক। মেঘলা তার গলা থেকে লকেটটা ধরে আকাশের দিকে তাকায়। মা, দেখেছ তো, তোমার মেয়ে আমার জিতেছে। তবে একা নয়, আমার পাশে চম্পা ছিল, সাধু ঠাকুরের আশীর্বাদ ছিল, আর ছিল তোমার এই লকেট। সবাই মিলে আমরা জিতেছি। আমি কথা দিচ্ছি, যতদিন বেঁচে আছি ততদিন সত্য আর ন্যায়ের পক্ষে লড়াই করে যাব। কোনো ভয় নয়, কোনো পিছুটান নয়। আমাদের মেঘলা আবার জিতেছে, দেখলি তো? যা, ওকে গিয়ে বল, বিপদ চিরকাল থাকবে, কিন্তু সাহস থাকলে কোনো বিপদই হারাতে পারে না। আর এটাও বলিস, আমি সব সময় ওর দিকে নজর রাখছি,